নমস্কার, শুভ সন্ধ্যা। গ্লোব টিভির সকল দর্শক বন্ধুদেরকে অনেক অনেক স্বাগত জানিয়ে শুরু করছি আজকের আশার আলোর লাইভ ফোন ইন অনুষ্ঠান। আশা, আমরা প্রত্যেকটা মানুষই কিন্তু জীবনে যখন ছোট থেকে বড় হই তখন তো বাবা মার অনেক আশা থাকে যে ছেলে মেয়ে বড় হয়ে অনেক কিছু হবে। অনেকেরই থাকেন অনেক রকম আশা। কেউ চান তার ছেলে মেয়ে একটু ডাক্তার হোক, কেউ বা ইঞ্জিনিয়ার, কেউ বা একটু ভালো ডান্স করুক, কেউ বা ভালো ক্রিকেটার, কিংবা নিজেদের পছন্দ অনুযায়ী কিন্তু তারা প্রফেশনটা বেছেই নেন। এবং আমরা যত জীবনে বড় হতে থাকি সেই মাত্রাটাও কিন্তু আমাদের আশার অনেকটা বেড়ে যায়। আমরা কিন্তু প্রত্যেকটা মানুষই চাই জীবনে একটু ভালোভাবে সুস্থভাবে বাঁচতে, কিন্তু প্রত্যেকটা মুহূর্তেই যখন দেখবেন যে আমাদের সেই একটা কিছু জায়গায় গিয়ে আমাদের আশাটা ভঙ্গ হয়ে যাচ্ছে, তখন কিন্তু মানুষ প্রত্যেকটা মুহূর্তেই ভেঙে পড়ে। এই যে আশা ভঙ্গের যে একটা সময় কেন হচ্ছে, কিভাবে হচ্ছে এবং কেনই বা আমাদের আশা বারবার করে ভেঙে যাচ্ছে, যিনি সঠিক প্রেডিকশনের মাধ্যমে এই কথাগুলি সহজেই বলে দিতে পারেন, তিনি হচ্ছেন জ্যোতিষ সম্রাট শ্রীকৃষ্ণ, যিনি ইতিমধ্যেই হস্তরেখা বাস্তুবিদ জ্যোতিষ সম্রাট। আমরা প্রত্যেকটা মুহূর্তেই কিন্তু যে কটা এপিসোড দাদার সঙ্গে পার করে যাচ্ছি, প্রত্যেকটা এপিসোড থেকেই কিন্তু শিখছি জীবনে কিভাবে আশা নিয়ে বাঁচবো, কিভাবে সুন্দর করে জীবনটাকে আমরা আরো গুছিয়ে তুলবো। যিনি সঠিক প্রেডিকশনের মাধ্যমেই প্রত্যেকটা জিনিস পুঙ্খানুপুঙ্খভাবে বিচার করে দিতে পারেন, তিনি হচ্ছেন জ্যোতিষ সম্রাট শ্রীকৃষ্ণ। আমরা আরেকটু বিস্তারিত আলোচনায় আসবো, কিন্তু তার আগে চলুন আরো একবার আজকের এই লাইভ অনুষ্ঠানে আমরা স্বাগত জানিয়ে নেব জ্যোতিষ সম্রাট শ্রীকৃষ্ণকে। দাদা, অনেক অনেক স্বাগত আজকের এই অনুষ্ঠানে। স্বাগত। আমার সকলকে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন নিয়ে আজকে আমরা অনুষ্ঠান শুরু করছি। দাদা, আপনার জন্য আমরা অনেক প্রশ্ন পাচ্ছি, কিন্তু তার থেকে সব থেকে বেশি ইম্পর্টেন্ট হচ্ছে মানুষ যেটা জানতে চাইছেন সেটা হচ্ছে বাস্তু সম্পর্কে। কারণ বাস্তুটা তো হচ্ছে আমাদের জীবনের ভিত, ওখানেই মানুষের বড় হয়ে ওঠা, মানুষের বেঁচে থাকা, মানুষের বিবাহ, বাচ্চা কাচ্চার পড়াশোনা, একটা মধুর স্মৃতি বলতে পারেন বাস্তু। কিন্তু অনেক ক্ষেত্রেই দেখা যায় যে সেই যে মধুর একটা যে জায়গা, সেটা অনেক ক্ষেত্রেই দেখা যাচ্ছে বিঘ্ন করছে। এই বাস্তুর জন্যই হয়তো বিবাহ বিচ্ছেদ হচ্ছে, কিংবা ছেলে মেয়ে ভালো পড়াশোনা করছিল, আজকে হয়তো সে ভালো পড়াশোনা করছে না, কিন্তু সে চাকরি ভালো পাবে ভেবেছিল, তার জন্য অনেক পরীক্ষা দিয়েছে, হঠাৎ করে সে পাচ্ছে না। এই যে একটা মানুষের আশা ভঙ্গের একটা যে জায়গা বাস্তু থেকে, যদি এটা একটু বিস্তারিত বলেন। আমরা অনুষ্ঠানে সকলকে আরেকবার অভিনন্দন জানিয়ে শুরু করছি যে বাস্তু কি আগে জানতে হবে, বাস্তু কাকে বলে সেটা আগে জানি। আমরা সবাই জানি, তবু একবার বলে দিই যে আমরা যেখানে বসবাস করার জন্য সিলেক্ট করি পার্মানেন্টলি, যে জায়গাটা আমরা থাকবো, বা কেউ ভাড়া ঘরে থাকলে সেটাও কিন্তু তার কাছে বাস্তু। যার নিজস্ব ঘর নেই, যে গাছতলায় আছে তার কাছে গাছতলাটাই বাস্তু। তার জীবনে তার সঙ্গে সেই জায়গাটা, বসবাসের জায়গাটা ঠিক ম্যাচ করছে কিনা, সেই জায়গাটা একটা বিষয়। প্রথম কথাই হচ্ছে বাস্তুতে প্রবলেম আছে আমি কি করে বুঝবো, এটাই তো একটা ভাইটাল ব্যাপার। যে বাস্তু তো সবারই, ঘর ছাড়া তো মানুষ নেই। কোথাও না কোথাও কেউ স্টেশনে আছে, সেও তো থাকে, তার কাছে সেটাই বাস্তু। এবার সে প্রবলেম আছে কিনা বাস্তুতে, সেটা আমরা কি করে জানবো? আমরা আগে বলেছি, আজও বলছি, যে বাস্তুতে আমরা তখনই বুঝবো যে একটা বাস্তুর অভ্যন্তরে যে মানুষগুলো বসবাস করে, তাদের জীবনে যদি প্রত্যেকের বা বেশিরভাগের মানুষের যদি তার সমস্যা ক্রিয়েট হয়, একটা ফ্যামিলিতে 5 জন বসবাস করে সবাই মিলে সর্বসাকুল্যে, যদি 4 জনেরই সমস্যা হয়, একজনের চাকরি চলে গেছে, কেউ পড়াশোনা করছে না, 2 জন রোগে ভুগছে, রোগ দীর্ঘমেয়াদী ডাক্তার দেখিয়েও তার কোনো সলিউশন হচ্ছে না, তখন আমাদের বুঝতে হবে যে বাস্তুতে কোনো সমস্যা নেই। তো তখন প্রশ্নের মুখে দাঁড় করিয়ে দেয় বাস্তু। সে কেউ আছে মনে হয়? হ্যাঁ, আমরা আলোচনায় আসবো। আমরা প্রথম কলার উপস্থিত। নমস্কার, অনেক স্বাগত আপনাকে। কে বলছেন? আচ্ছা, বলুন ম্যাডাম, কার সম্বন্ধে জানবেন? নিজের জন্ম তারিখ বলুন। 16/5/1993। জন্ম সময় বলবেন? বিকেল 5:40। জন্মস্থান? শান্তিনিকেতন। বলুন, কি প্রশ্ন আছে এবার? আচ্ছা, দাদার প্রোগ্রাম এর আগে দেখেছেন? কেমন লাগছে? খুব ভালো লাগছে। অনেক ধন্যবাদ। কত সাল? 1993 বললেন? হ্যাঁ।
আচ্ছা, মঙ্গলবার জন্ম হয়েছিল? হ্যাঁ। আচ্ছা, আপনার মেয়ের বিবাহ 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 মেয়ের 32 বছর বয়স হয়ে গেছে। আচ্ছা, আপনার মেয়ের আমি হরোস্কোপ বের করেছি, আপনার যেখানে রয়েছে মেয়ের ছন্নছাড়া যোগ আছে, মেয়ে মাঙ্গলিক, মেয়ে রবি শুক্র একসাথে বসে আছে। দেখি আমি কতগুলো কথা বলছি, আপনি একটু ম্যাচ করে নেবেন। আপনার মেয়ের বিবাহের সমস্যা আছে, 1 নাম্বার, বিয়ে হওয়ার কথা নয়, 32 বছর বয়স হয়ে গেছে। আপনার মেয়ে কিন্তু ট্যালেন্ট, চাকরি পেয়ে যাওয়ার কথা, আপনার মেয়ে চাকরি পাবে, বুঝছেন? পড়াশোনা মানে পড়াশোনায় ট্যালেন্ট আছে, চাকরিও পেয়ে যাবে, কিন্তু বিয়ে হতে সমস্যা আছে। বিয়ের যোগ ছিল আপনার 26-27 বছরে, বিয়ের একটা যোগ ছিল অল্প পরিমাণে, কিন্তু সেই সময় বিয়ে নাও হতে পারে যতদূর ধারণা, আর হলেও থাকবে না। আর বিয়ে না হওয়ারই কথা। আপনার বিয়ের কিন্তু আপাতত আর কোনো দেখতে পাচ্ছে না। ওর 35 সালের আগে, মানে 35 বছরের আগে, ওর বয়স হচ্ছে 93 সাল, তো তার মানে 32 বছর বয়স হয়ে গেল। ওর 35 বছর পরে ছাড়া বিবাহের কোনো যোগ দেখতে পাচ্ছে না। আপনি যেখানেই যান, যার কাছেই যান, সলিউশন আমার মনে হয় না হবে। এবার বলুন, আপনার মেয়ে কি করে? কি হ্যাঁ, আচ্ছা, চাকরি করে, টাকা পয়সা হবে, কিন্তু দাম্পত্য জীবন কিন্তু কোনো বিয়েতে, মানে বিয়েতেও বাধা, বিয়ের পরেও বাধা। আপনার 35, ও যখন 35 বছর বয়স হবে তখন বিবাহের যোগ আছে, তখন বিয়ের সম্ভাবনা আছে। তার আগে জ্যোতিষে দেখিয়েও লাভ নেই, আমার কাছে এসে তো লাভ হবেই না, কারণ ওর কোনো সলিউশন নেই। ওর সলিউশন ছিল আগে, যদি ওর 27 বছর একটা বিয়ের যোগ ছিল, তখন যদি একটুখানি সলিউশন করা যেত, তখন ওর বিয়েটা হয়ে যেত। তাছাড়া ওভারঅল 35 বছর পরে এমনি বিয়ে হয়ে যাবে, কোনো চিন্তা করতে হবে না। কিন্তু দাম্পত্য জীবনে সমস্যা আছে, আপনি 3 বছর পরেই অ্যাস্ট্রোলজার দেখাবেন, এখন দেখে লাভ নেই। ওর বিয়ে হয়নি, বিবাহের সমস্যা মিটিয়ে তো লাভ নেই, আগে তো মানে বিবাহের দরকার। কিন্তু বিবাহের জায়গায় যা ডিস্টার্ব হয়ে আছে, তাতে ওর 35 বছর যখন বয়স হবে তখন ওর বিবাহের যোগ রয়েছে। তারপরে যখন বিবাহ দেবেন বা বিবাহের আগে, তখন একবার কোনো অভিজ্ঞ অ্যাস্ট্রোলজারকে দেখিয়ে আপনি একটু প্রতিকার করিয়ে নেবেন, যাতে দাম্পত্য জীবন সুখের থাকে। কিন্তু এখন যদি দাম্পত্য জীবন সুখের থাকে, রেমেডি করলে কোনো কাজ হবে না, কারণ ও তো বিয়েই হয়নি। ওর মূল ফ্যাক্টর এখন বিয়েটা। আপনার যা করছেন, যা হরোস্কোপ বলছে, বোঝাতে পারলাম? ঠিক আছে, ভালো থাকবেন, সুস্থ থাকবেন। বিস্তারিত জানতে অবশ্যই নিচে যে বুকিং নাম্বারটা যাচ্ছে অনুষ্ঠানের পরে কিন্তু যোগাযোগ করে নিতেই পারেন। অনেক ভালো থাকবেন। দাদা যেটা বলছিলেন, হ্যাঁ বলছিলাম যে এবার বাস্তুর মধ্যে যদি বেশিরভাগ মানুষ প্রবলেম ক্রিয়েট করে, তাহলে কিন্তু এই সমস্যাটা বুঝতে হবে যে বাস্তু সমস্যা। তখন ম্যানকে দেখিয়ে যদি একজনের হয়, আমি বারবার বলি, যদি একটা ফ্যামিলির মধ্যে একজন অথবা 2 জনের সমস্যা হচ্ছে, তার হরোস্কোপ বিশ্লেষণ সবার আগে প্রয়োজন। তার রেমেডি করলে সে ভালো হয়ে যাবে, ঠিকঠাক আছে। কিন্তু যদি বেশিরভাগ মানুষ যদি একটা প্রবলেমের মধ্যে ফেস করে, তাহলে কিন্তু তার বাস্তুটা দেখা খুব জরুরি। এটা বাস্তুর কি কি সমস্যা হতে পারে না, বাস্তু যদি আমরা বাস্তু মেনে চলি, অ্যাকচুয়ালি ঘর করা যাবে না, এটা কোনো পরিষ্কার, মানে ঘরে এত ক্রাইটেরিয়া রয়েছে, কিন্তু তবু তো চলতে হবে। এবারে ছোটখাটো সমস্যা থাকবে, তার মধ্যেই চলতে হবে। বাস্তব কি কি সমস্যা আসতে পারে? প্রথম কথা, ভাইটার জায়গা নির্বাচন হয়, জায়গা নির্বাচনের দরজা কোন দিকে আছে, মুভমেন্ট, তার রাশি লগ্ন, এই গৃহকর্তার রাশি লগ্ন অনুযায়ী তার দরজা নির্ভর করে। প্রত্যেকটা মানে ইস্ট ওয়েস্ট নর্থ সাউথ, আমরা যে 4টে দিকই যদি ধরে নিই, আবার 8টা দিক আছে, আমি ধরে নিচ্ছি 4টেই, 4টের আবার ভাগ আছে, 8 নাম্বার পর্যন্ত ভাগ হয়, এক এক পাশে 1 2 3 4 করে, তাহলে 8 4টা 32টা সাইড হচ্ছে। এবারে এবারে ইস্ট ওয়েস্ট নর্থ সাউথ কত নাম্বার, ওই 8-এর নাম্বার অনুযায়ী কত নাম্বারে এন্ট্রান্স করতে হবে। 4 দিকে দরজা করা যায় একদম নিশ্চিত, যেখানে যাই বলুক, 4 দিকেই। আপনার পূর্ব হতে পারে, পশ্চিমে হতে পারে, উত্তরে হতে পারে, দক্ষিণে হতে পারে। প্রশ্ন সেটা নয়, প্রশ্ন হচ্ছে ওই পূর্বের কোন জায়গাটা হবে। আপনি ইচ্ছা মতো বসিয়ে দিলে সেই জায়গাটা কিন্তু হবে না। আপনার ওই 8টা ভাগের মধ্যে কোন ভাগটা আপনার ক্ষেত্রে সুইটেবল, সেটা বিচার করা একটা চ্যালেঞ্জিং ব্যাপার। আপনার সুখ ও সমৃদ্ধি কিন্তু ওই দরজার পরে নির্ভর করবে। আপনি নর্থ, আপনার যে পূর্ব পশ্চিম উত্তর দক্ষিণ যেদিকেই করেন না কেন, ইচ্ছা মতন করলে হবে না, তার একটা ডাইরেকশন আছে, এই অনুযায়ী করলে তার কি হবে।
তো প্রশ্ন থাকতে পারে, সবার তো বাড়ি হয়ে গেছে। একদমই তাই দাদা, প্রশ্ন তো মানে বাড়ি বেশিরভাগই হয়ে গেছে। অনেকেই তো আগে বিচার বিশ্লেষণটা করেনি। বাস্তুতে প্রবলেম হওয়ার পরে তখন অটোমেটিক ঘর হয়ে গেছে, একদমই তাই। এই ঘরটা ভাঙাও সম্ভব হয় না। দরজা তৈরি হয়েছে, আমার মতো আমি করে ফেলেছি, পরে জানতে পারলাম আমি যে অ্যাঙ্গেলে করেছি, মিডিলে করেছি, বা আমার 6 নম্বরে দরজাটা হয়েছে, কিন্তু আমার 2 নম্বরে হলে ভালো হতো। তার কি এই প্রবলেমের কি সলিউশন? একদম দাদার একটু বিস্তারিত আলোচনা আসবো এই প্রবলেমেরই, কিন্তু একটু ফোনটা নিয়ে নিচ্ছি আমরা তার আগে। নমস্কার, কে বলছেন? হ্যাঁ বলুন সৌগত বাবু, কার সম্বন্ধে জানবেন? নিজের সম্বন্ধে? কেরিয়ার সম্পর্কে। আচ্ছা বলুন আপনার জন্ম তারিখ। 12/3/1978। জন্ম সময় বলবেন? সকাল 7:35। 7:35? 6:35। আচ্ছা, জন্মস্থান? সোনারপুর। আচ্ছা, দাদার প্রোগ্রাম আগে দেখেছেন? অনেক ধন্যবাদ। 1978 বললেন? আচ্ছা, আপনার রবিবারে জন্ম হয়েছিল কি? রবিবারে? ওকে ওকে। আপনার মীন রাশি আপনি জানেন না? মীন লগ্ন, মেষ রাশি, মীন লগ্ন। হ্যালো, আচ্ছা আচ্ছা, মেষ রাশি, আপনার মীন লগ্ন, রবিবারে জন্ম, আপনার শুক্লপক্ষে জন্ম হয়েছে। আপনার এখন আপনি কি জানতে চাইছিলেন বললেন? কি বললেন? কেরিয়ার। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, লাইনে থাকুন। ছন্নছাড়া যোগ, দাম্পত্য জীবনের প্রবলেম, তার মানে আপনার যেটা দেখা যাচ্ছে, বুঝতে পেরেছেন? আপনার 47 বছর আপনি কেরিয়ারের প্রশ্ন করেছেন, বিশাল একটা কঠিন ব্যাপার। আপনার যেটা দেখতে পাচ্ছি, এখন নতুন আপনি কোনো চাকরি করতেন, চাকরির কিন্তু হানি, মানে আপনার হরোস্কোপ বলছে আপনার চাকরি পাবেন, বা যে কোনো সে প্রাইভেট সেক্টর হোক বা গভর্নমেন্ট সেক্টর হোক, কিন্তু আপনার চাকরি কর্মহানির যোগ আছে, আপনার কাজ হারানোর যোগ আছে। আপনি যদি প্রাইভেট সেক্টরে করেন তবু, বা সরকারি, আপনার যে কোনো একটা চিটিং করে আপনার চাকরিটা চলে যাওয়ার কথা এক। আর দ্বিতীয়ত হচ্ছে আপনার দাম্পত্য জীবনেও প্রবলেম আছে। আপনাকে ডিভোর্স হয়েছে বা কোনো ঝামেলায় পড়েছেন কি? ও বলবো ঝামেলা চলছে এবং সেই ডিভোর্সের পর্যায়ে চলে গেছে। এর কারণ হচ্ছে আমি একটা মানে আন্ডারটেকিং গভর্নমেন্ট সেক্টরের সার্ভিস করতাম, ওটা কিন্তু আমার মানে খুলে গেছে। এই জন্য আপনার কেরিয়ারের প্রশ্নটা এসেছে। আপনার কেরিয়ারের প্রশ্ন আসার কথা নয়, আপনার ছন্নছাড়া যোগ লেগে আছে। তার মানে আপনার কর্মহানি, যাই করেন, সেটা সরকারি চাকরি, আপনি প্রাইভেট সেক্টরে হতে পারেন। আপনার হরোস্কোপে বলছে চাকরি, যে কোনো একটা কাজ করবেন আপনি, মোটামুটি একটা ভদ্রস্থ কাজ আপনার হবে, সেটা কিন্তু আপনার অলরেডি আপনার চাকরিটা খুইয়ে ফেলেছেন। এই চাকরি তো আপনার পাবেন না, আপনার কোনো রেমেডি করে কোনো কিছু হবে না। আপনি একটা কাজ করতে পারেন, আপনি কিন্তু যে ধরনের কাজ করতেন, যে বেতন বা স্যালারিতে আপনি পেতেন, ওটা রেমিডি করে সেই স্যালারি বা সেই বেতন আর পাওয়া সম্ভব না। আপনার 47 বছর বয়স, আপনার ওই ছন্নছাড়া যোগটা কাটালে পরে আপনি মোটামুটি খেয়ে দিয়ে বেঁচে থাকতে পারবেন, যে কোনো একটা কাজ পাবেন, কিন্তু পূর্বের সম্মান রেমিডি করে আপনার ফিরিয়ে দেওয়া সম্ভব নয়। ক্লিয়ার কাট বলে দিলাম, কথা বুঝাতে পেরেছি আপনাকে? আর দাম্পত্য জীবনে আপনার ডিভোর্স হয়ে যাবে। আপনার চরম, আপনাকে মানে 11th আওয়ারে চলছে, খুব শেষ পর্যায়ে চলছে কি, মানে মামলা মোকদ্দমায় জড়িয়েছেন কি? ব্যাস, এইবার বলি, আপনার দ্বিতীয় বিয়ের কোনো যোগ নেই। আপনি এই জায়গাটায় যদি রাখতে হয়, এই স্ত্রীকেই রাখতে হবে, না হলে আপনার দ্বিতীয়বার কিন্তু বিয়ে হবে না, আপনাকে ক্লিয়ার বলে রাখি। আর এটাকে যদি রিভিউ করাতে হয়, আপনার রিভিউ করারও জায়গার অন্তিম পর্বে চলে এসছেন। আপনি আরও যদি মিনিমাম 1 বছর আগে দেখাতেন, তাহলে আপনার কিন্তু এই পর্যায়ে আপনি 11th আওয়ারে চলে এসছেন, শেষ মুহূর্তে। যাই হোক, আপনার কর্মর দুটোই রেকটিফাই করতে হবে। আপনার কর্মহানির যোগটাকে কাটিয়ে বললাম, আপনার রেমেডি করে কিন্তু পূর্বের অবস্থায় যেতে পারবেন না। আপনি যে কোনো একটা কাজ পেতেই পারেন, আপনি যেহেতু কাজ পাবেন, এই যোগটা কাটাতে হবে। আর আপনার দাম্পত্য জীবনের জন্য রেমেডি করলে ফিরলেও ফিরতে পারে, গ্যারান্টি কিছু নেই। এটা ক্লিয়ার বলে দিলাম।
একদম। আমি মানে আপনার সঙ্গে পরামর্শটা কি হবে, অনলাইনে আপনি ইসে করে ফোন করবেন, আপনি ওই যে নাম্বারগুলো স্কলারে যাচ্ছে ফোন করবেন, ও বলে দেবে সব কি অনেক ভালো থাকবেন, সব ভালো থাকবেন, ঠিক আছে। আরও একবার জানিয়ে রাখি, যারা ইতিমধ্যে দাদাকে দেখিয়েছেন তারা তো প্রত্যেকেই জানেন, যারা এখনো সমস্যার মধ্যে রয়েছেন এবং সমস্যা থেকে বেরোনোর পথ কিংবা উপায় বের করতে পাচ্ছেন না কিংবা খুঁজে পাচ্ছেন না, তাদের জন্যই কিন্তু আরও একবার 9153085661 নাম্বারে কিন্তু আপনারা অবশ্যই যোগাযোগ করতে পারেন। যারা দূর থেকে এই মুহূর্তে দাদার প্রোগ্রামটা দেখছেন তারা কিন্তু অবশ্যই অনলাইনে দাদার সঙ্গে যোগাযোগ করতে পারেন, আপনার সমস্যা জানাতে পারেন এবং দাদা কিন্তু সময় নিয়ে আপনার সমস্যা শুনবেন এবং তার সমাধানেরও অবশ্যই চেষ্টা করবেন। তার জন্যই কিন্তু জ্যোতিষ সম্রাট শ্রীকৃষ্ণ। এবং যারা দাদার চেম্বারে এসে দাদাকে দেখাতে চাইছেন তারা কিন্তু অবশ্যই নিচে যে দুটো বুকিং নাম্বার যাচ্ছে সেই বুকিং নাম্বারে কিন্তু অবিলম্বে যোগাযোগ করে আপনারা কিন্তু দেখিয়ে নিতেই পারেন। তার জন্য কিন্তু আপনাদেরকে ডায়াল করতে হবে 9153085661 নাম্বারে, এছাড়া 918101015612 নাম্বারে। তাছাড়া দাদাকে কিন্তু আপনারা পেয়ে যাচ্ছেন ইংরেজি মাসের প্রথম রবিবারে মহেশ্বরধাম রানাঘাটে, দ্বিতীয় রবিবার চন্দননগরে, তৃতীয় রবিবার রানাঘাটে, চতুর্থ রবিবার কৃষ্ণনগরে এবং দাদাকে কিন্তু আপনারা কলকাতার বাইরেও পেয়ে যাচ্ছেন, সেটা হচ্ছে বহরমপুর, দুর্গাপুর, আসানসোল, মেদিনীপুর, বাঁকুড়া, শান্তিনিকেতন, তারাপীঠ, হাওড়া, দীঘা এবং তার সাথে কিন্তু নতুনভাবে শিয়ালদার অ্যাস্ট্রো পয়েন্টে। আপনার জীবনের যে কোনো রকমেরই সমস্যা হোক না কেন, তার জন্য কিন্তু সমাধানের একটাই পথ, সেটা হচ্ছে জ্যোতিষ সম্রাট শ্রীকৃষ্ণ, যিনি সত্যি সত্যিই পারেন আপনার জীবনের যে কোনো রকমের সমস্যার সমাধান করে দিতে। আপনারা যারা ইতিমধ্যেই বহু সমস্যার মধ্যে রয়েছেন, সমস্যা থেকে কি করে বেরোবেন বুঝে উঠতে পারছেন না, তাদের জন্যও কিন্তু দাদা 3টে প্যাকেজ তৈরি করেছে। জ্যোতিষ যখন জীবন গড়ে, বাস্তু সমস্যা ও তার সমাধান এবং শিশুর সমস্যা ও তার সমাধান, এই 3টে প্যাকেজ কিন্তু আপনাদের জন্য অত্যন্ত জরুরি এবং মূল্যবান 3টি প্যাকেজ দাদা কিন্তু তৈরি করেছেন। আপনারা আপনাদের যে সকল প্রয়োজনগুলো রয়েছে কিংবা সমস্যাগুলো রয়েছে জীবনে, সেই সমস্যা অনুযায়ী কিন্তু এই 3টে প্যাকেজের মধ্যেই কিন্তু যে কোনো একটা প্যাকেজ বেছে নিতে পারেন এবং সমাধান সমেত কিন্তু দাদা আপনাকে অবশ্যই এই প্যাকেজগুলো পাঠিয়ে দেবেন আপনাদের নিজস্ব বাড়িতে। আপনারা কিন্তু বাড়িতে বসেই নিজের সমস্যার সমাধান নিজেরাই করে নিতে পারেন। তার জন্যই কিন্তু জ্যোতিষ সম্রাট শ্রীকৃষ্ণ সদা সর্বদা আপনাদের পাশে রয়েছে। দাদা, যে আমরা আলোচনায় ছিলাম যে অনেকেই তো বাড়ি করে ফেলেছেন, তো সেটা বাস্তু দোষটা কি করে কাটাবো, একটা ব্যাপার। আর মানে ওই প্রসঙ্গে যাওয়ার আগে একটু বলে রাখি যে যারা দেখাবেন, এই যে দুটো যে লাইভ ফোনিং এলো, এই যে আপনি আসলেই যে সব সলিউশন হয়ে যাবে এটা কিন্তু বলা যাবে না। আপনার সময় থাকতে, সে বলে না দাঁত থাকতে, দাঁত পড়ে গেলে আপনি যতই ব্র্যান্ডেড কোম্পানির একদম মানে ব্র্যান্ডেড কোম্পানির কলগেট দিয়ে মাজুন না কেন, আপনার সেই অরিজিনাল দাঁতটা কিন্তু ফিরে পাবেন না। মানে জ্যোতিষ কিন্তু দাদা জীবনে মিরাকেল করতে পারে না, শুধু আপনাকে অবগত করতে পারে, সমস্যা অবগত করতে পারে, তাও সময়ের ব্যাপার। সময়ের ব্যাপার। পা বাদ যদি চলে যায় সে পা লাগাতে পারবে না, আপনার ডেমো লাগাতে পারবে। ডাক্তারের যদি আপনার পা অ্যাকচুয়ালি ডিসকানেক্ট হয়ে যায়, সেটাকে আর কানেক্ট করা যাবে না, সেটাকে তার বিনিময়ে বিকল্প আছে। অ্যাস্ট্রোলজারও আপনার সময় মতন যদি না আসেন, এই মেয়ে আগের যে মেয়েটা হলো, ওর বিয়ের যোগ ছিল কিন্তু এখন তো সে বলে লাভ নেই, মেয়েটা 32 বছর বয়স হয়ে গেছে অথচ মেয়েটার বিয়ে হলো না। তার প্রশ্ন কিন্তু একটা কঠিন আকার ধারণ করেছে। 32 বছর মেয়ে চাকরি করে, একটা চিন্তার বিষয়, মা বাবার একটা চিন্তা চলে আসবে অটোমেটিক, কিন্তু তার বিয়ে হচ্ছে না, যোগও নেই। ও দেখলে মানে এতদিন হয়নি, মানে আমার কাছে এলেই যে কত জাদু নেই ওর ভিতরে, হরোস্কোপ একদম ক্লিয়ার। মানে এটাই হচ্ছে জ্যোতিষ শাস্ত্র, যদি আগে ঠিক মতো সময় এসে আসতো আজকে কিন্তু সে বিবাহিত হয়ে যেত, ও চাকরিও পেয়ে যেত, চাকরি ওর মানে বাঁধা ধরা। ওর হরোস্কোপ দেখলাম যে চাকরি পাবে, চাকরি একটা আলাদা জিনিস, বিবাহ একটা আলাদা সেক্টর, ও যেখানেই যা করছে মানে স্বনির্ভর থেকে যাবে। মানে শুধু অর্থনৈতিক না, মানে বৈবাহিক দিক থেকেও সুখী হবে না। ওর হরোস্কোপ যা আছে আগে, এখন ওর বৈবাহিক এবং শুধু মানে বিবাহ হলেই হবে না, ওর দাম্পত্য জীবনেও অসুখী আছে, মানে ওর জীবনটাই এটা ছাড়খাড়ে চলে যাবে। মানে এটাই যদি নিত আগের মুহূর্তে আসতেন, হ্যাঁ ওর সব মানে বাইদা বাই চলে আসতো। এখনো 3 বছর ওয়েট করতে হবে বিবাহের জন্য, মা বাবার পর একটা চাপ, যতই জ্যোতিষী দেখা কাজ হবে না। কারণ ওর যদি কারো যোগ না থাকে, আপনি ট্রেনে যোগ আনতে পারবেন না। একটু 19-20 করা যায়, আমি বারবার বলি যে জ্যোতিষ কিন্তু 19-20 যেটুকুনো হবে সেটুকুনো বলে দেওয়া যায় যে এটুকুনো হতে পারে রেকটিফাই, সবার সলিউশন হবে এটা আশা করা যায় না। আর সলিউশন না হলে আপনার তো ক্লিয়ার কাট বলেই দেবো একদম যে এই জায়গাটা আপনার হবে, এই জায়গাটা হবে না। সেই জন্য বলি যে
আপনার প্রবলেম থাক আর না থাক বা একটু যদি একটু সমস্যা বোঝেন, আপনি একবার অ্যাস্ট্রোলজারের সাথে, অভিজ্ঞ অ্যাস্ট্রোলজারের সাথে পরামর্শ করুন না কেন। সবার যে লাগবে, সবার রেমেডি লাগবে, এটা মাথাতে উড়িয়ে দেন। রেমেডি আমার কাছে আসলে ও 30% রেমেডি লাগে না, মানে দেখে যদি তার প্রবলেম না হয়। কাউকে বলি যার সমস্যা আছে 5 বছর পরে যার সমস্যা হবে, তার রেমেডি দিয়ে তো লাভ নেই। মানে অনেক মানুষ কিন্তু এই ভীতির জন্যও যাচ্ছেন না যে আমাকে গেলেই হয়তো রেমেডি নিতে হবে কিংবা অনেক টাকার পাথর ধারণ করতে হবে। হ্যাঁ, এই জায়গা থেকে বেরোতে হবে। হ্যাঁ, এইটার গেলেই মানুষের আপনার মধ্যে কিন্তু পাথর একটা নিলেন না, কনসেপ্ট তৈরি হয়ে গেছে। দুজন জ্যোতিষে দেখালে পরে, আপনার অ্যাস্ট্রোলজার দেখালে পরেই আপনার একটা আইডিয়া হয়ে যাবে যে এই জায়গাটা বলছে, এই জায়গাটা। আমি অনেক ক্লায়েন্টকে দেখেছি, সে 1 লাখ টাকা রেমেডি কোথাও লিখে নিয়ে এসছে, আবার মনে হয়েছে যে আরেক জায়গায় যায়। আচ্ছা, তার অত রেমেডি এই কনসেপ্টই প্রত্যেকটা মানুষের মধ্যে তৈরি হওয়া উচিত। হ্যাঁ, যে আপনার এবার এসে দেখা যাচ্ছে তার রেমেডির সেই অর্থে সেরকম প্রয়োজন নেই, একদম কিছু প্রচার ছোটখাটো একটু কিছু করে দিলে ব্যাস হয়ে যাচ্ছে, এরকমও হয়। সেজন্য একটা অভিজ্ঞ অ্যাস্ট্রোলজার আপনার পরামর্শ নিতেই হবে। এবার অভিজ্ঞকে সেটা তো আপনার ডিসিশন, আপনার। দাদা, একটু বিস্তারিত আলোচনায় আসবো, তার আগে একজন বন্ধু এসেছেন। অনেক স্বাগত আপনাকে। নমস্কার, কে বলছেন? নমস্কার ম্যাডাম, আমি আগরপাড়া থেকে বলছি। আগরপাড়া, বলুন কে বলছেন? আমার সম্বন্ধে জানবো। আপনার নামটা আগে বলবেন। সুদীপ চ্যাটার্জি। সুদীপ, আচ্ছা। সুদীপ বাবু জন্ম তারিখ? 21 জানুয়ারি 1997। 21 জানুয়ারি 1997। জন্ম সময় বলবেন সুদীপ বাবু? 11:35 AM সকাল। সকাল 11:35। জন্মস্থান? সাগর দত্ত হসপিটাল, কামারহাটি। কামারহাটি। দাদার প্রোগ্রাম এর আগে দেখেছেন? হ্যাঁ, দেখেছিলাম। স্যারের লাইন খুব প্রবলেম পাওয়া যায় না, আজকে লাইন। মানে আজকে আপনি প্রথম আজকে স্যারের কাছে দেখাতে এসেছেন? অনেক ধন্যবাদ আপনাকে তার জন্য। আপনি কি করছেন এখন? আপনার ক্যারিয়ার নিয়ে প্রশ্ন? না স্যার, আমার ক্যারিয়ার ভালোই আছে, কিন্তু আমার একটু সমস্যা হচ্ছে, ম্যারেজ লাইফ একটু ডিস্টার্ব আছে। হ্যাঁ, ঠিক আছে, ঠিক আছে, দেখে নিচ্ছি। একটু লাইনে থাকুন। হ্যাঁ স্যার। কামারহাটি বললেন না? আচ্ছা, আপনি কি আপনার লাভ ম্যারেজ নাকি? না স্যার, আমার ওগুলো দেখে শুনেই দেওয়া হচ্ছে। আমার দিদিমা থেকে দিয়েছে আমার। আপনার কেরিয়ার ওকে আছে? কেরিয়ার ওকে আছে, কেরিয়ার ঠিক আছে, কিন্তু আপনার সমস্যা যেটা হয়েছে ম্যারেজ লাইফেই। আপনার বিয়ে থা করে নিয়েছেন তো মনে হচ্ছে সম্ভবত। কিন্তু অশান্তি কাটবে না, অশান্তি কাটবে না। আস্তে আস্তে দাঁড়ান, একটু দাঁড়ান, আমি বলে নিই। আপনি বলেন না, আমি একটু রেডি করে নিই, সব বলে দিচ্ছি, আপনার চিন্তা নেই। হ্যাঁ, আপনার কেরিয়ারে তো কোনো প্রশ্ন নেই, আপাতত কেরিয়ার ওকে আছে, আপনি চলবেন। আপনার কেরিয়ার মানে একটু 19-20 হবে, কিন্তু কেরিয়ার আপনার জীবনের সাথে কেরিয়ার ভালো থাকবে। দাম্পত্য জীবন আপনি সুখী থাকবেন না, বুঝেছেন? দাম্পত্য জীবন আপনার বিয়ের আগে কিছু প্রবলেম ছিল। এটা বিয়ের কতদিন হয়েছে? বিয়ে 4 দিন আপনি সুখে নেই। বিয়ের পর থেকে টুকটুক করে ভিতরে সুখে, এখন একটু চরম পর্যায়ে চলে যাচ্ছে, বুঝতে পেরেছেন? তবে ঠিক হবে, আপনার 2 বছর এই চরম পর্যায়ে চলে যাবে, কিন্তু আপনাকে তো এখান থেকে রেকটিফাই করার জায়গাও দেখছি না। এখনো 1-2 বছর আপনার ভোগ করতে হবে, কিন্তু তাতে স্ত্রী থাকবে কিনা সেটা বলতে পারছি না, বুঝেছেন? এমন একটা পজিশনে বসে আছে না, যে ছেলে মেয়ে আছে। হ্যাঁ, বুঝতে পেরেছি, বোঝা হয়ে গেছে আপনার। মানে এমন একটা পর্যায়ে চলে গেছে, আপনার ডিভোর্স, আপনি হ্যাং কেসে পড়ে আছেন সম্ভবত। মানে ছাড়ছেও না, আপনাকে সহজে ছাড়বেও না, কিন্তু মানে যে জায়গা রয়েছে আপনাকেও সহজে ছাড়বে না, কিন্তু আপনার সুখটাও দেবে না। আপনার এই সমস্যা এখনো 3-4 বছর ভোগ করতে হবে, ঠিক আছে? তবে আপনার একটা কাজ রয়েছে, আপনারই হরোস্কোপের প্রবলেম, বুঝতে পেরেছেন? আপনি যদি বিয়ের আগে দেখাতেন, আপনার জটক বিচার করালে মনে হয় ম্যাচ করছে না সম্ভবত। যদি আপনার রাশি লগ্ন দিয়ে আপনার যদি ম্যাচ করেন, আপনি একবার পরে যোগাযোগ করবেন, দেখবেন আপনার ম্যাচ করছে না। আপনার হরোস্কোপে সমস্যা আছে, আর এই সমস্যা এখনো 2-3 বছর চলবে, ডিভোর্সের পর্যায়েও চলে যেতে পারে। আপনি সুখ 5 বছরের আগে সুখ
পাবেন না। এবারে অনলাইন প্রোগ্রাম তো আপনাকে অনলাইনে আর কিছু বলবো না, আপনি একবার অফলাইনে একবার ফোন করে নেবেন, বাকিটা আমি বলে দেবো, ঠিক আছে? ঠিক আছে স্যার, ঠিক আছে। হ্যাঁ, কারণ এই অনলাইনটা হয়তো আপনার সমস্ত কথা ডিসকাস করা যায় না। হ্যাঁ, আপনার ওয়াইফও হয়তো শুনছে, বুঝতে পেরেছেন? হতে পারে আজ না হয় 5 দিন পরে শুনবে, তখন আপনার উপরে আরেকটা প্রেশার ক্রিয়েট হবে। আপনি একবার হরোস্কোপটা পরে আমি একবার বিশ্লেষণ করে দেবো আপনাকে। কিছু সমস্যা যখন আপনার আছে, ওনারও কিছু সমস্যা রয়েছে, বুঝতে পেরেছেন? সেই জন্য আপনার এই সমস্যাটা 4 বছরের আগে মিটবে না আপনার, এবং ডিভোর্স চলে যাবে। আর বাকিটা আমি অনলাইন অফলাইনে বলবো। ওই আপনার ওয়াইফেরও সমস্যা আছে, শুধু আপনার নয়, বুঝতে পেরেছেন? আপনার একটা জিনিস বলি, মেয়েরা চাই স্বামী, স্বামীর সাথে গন্ডগোল করা মানে স্বামী তার রেডি হচ্ছে। আর কিছু বলবো? পরে শুনবেন, ব্যাস। হ্যাঁ আছে, হালকা আছে, ওর জন্য চিন্তা নেই। এখন আর দোষ আছে, এখন তার কাটিয়ে লাভ নেই। এখন যেটা আছে 2 বছর চলবে, ঠিক আছে? আপনার আছে মাঙ্গলিক আছে, এখানেও দেখে আপনার ছন্নছাড়া যোগ আছে, মানে জীবনটা একটা বিশৃঙ্খলের মধ্যে থাকবে আপনি যেখানেই যান না কেন, বুঝতে পেরেছেন? সুদীপ বাবু, আরেকটু বিস্তারিত জানতে আপনার অবশ্যই বিয়ে নিচে এখানে বুকিং নাম্বারটা রয়েছে, আপনার সেখানে আরেকজনের কিন্তু সাথে ফোন করতে পারেন। এই এনার সাথে হয়েছে বলেই যে আপনার অসুখী না, আপনার যা হরোস্কোপ রয়েছে আপনি যেখানেই যাবেন আপনার জীবনটা একটু তছনছ হয়ে যাবে, বুঝতে পেরেছেন? বাকি অফলাইনে একটু বলবেন, আমি বাকি ক্লিয়ার আলোচনা করে দেবো। অনলাইনে সব তো বলা যায় না, বুঝেছেন? একদমই। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আমরা ছিলাম আর কি বাস্তু নিয়ে, যেটা তুমি বলছিলেন আর কি। হ্যাঁ, বাস্তু নিয়ে বলছিলাম। এবার বাস্তু তো বলছিলাম যে দরজা নিয়ে বলছিলাম নাকি? হ্যাঁ, যে আমরা এই যে ডাইরেকশন অনুযায়ী যদি না হয়, পরে আমরা বেশিরভাগই জানতে পারি। তারপরে আরেকটা প্রশ্ন জেগে যায় যে একটা ফ্ল্যাট বাড়ি কিনলাম, আমার ডাইরেকশনে তো দরজা হবে না। অলরেডি যখন ফ্ল্যাট কিনতে যায় তখন তার দরজা বসানো আছে। এবার ফেজিং আছে, কোন দিকে মুখ, যে ফ্ল্যাটের মুখটা কোন দিকে, বা বাড়ি একটা মুখ। এবারে রেডি বাড়ি কিনলে তার সেই জিনিসগুলো তৈরি হয় না। এবারে সেই জায়গায় হচ্ছে বাস্তুশাস্ত্র এবং তার অ্যাস্ট্রোলজিক্যালি তার প্রতিকার আছে। দাদা, একটা বাড়ির মধ্যে মানে দরজাটা এতটা ইম্পর্টেন্ট কেন? এন্ট্রান্স, ওই জায়গায় তো এনার্জি তো যাবে দরজা দিয়ে। আচ্ছা, নেগেটিভ পজিটিভ ওই এনার্জি এন্ট্রান্স মানুষের মূল। যেমন মানে জানলার পজিশনটা যাই হোক, আপনার দরজার পজিশনটা সঠিক রাখতে হবে। আপনার মুখটা কেন এসেনশিয়াল, মুখটাকে সেলাই করে দিলে আপনার জীবনটা কি হতে পারে? একদমই তাই, একদম ঠিক। আপনার এনার্জি তো যায় কোথা দিয়ে? আমাদের যদি বডির কথা ভাবি, আচ্ছা হ্যাঁ, আমাদের মানে পঞ্চভূতে সবকিছু নিয়ে ব্যালেন্স করে। খিতি অফ তেজ মরুদ বোম, আমাদের শরীর বলেন আর শরীর বাড়ি বাস্তু সবই কিন্তু আমাদের পঞ্চভূতের সঙ্গে খিতি অফ তেজ মরুদ বোম, এই 5টি জিনিস নিয়ে কিন্তু সবাই ইমব্যালেন্স করে চলে। কিন্তু আমরা যেরকম এনার্জিটা মুখ দিয়ে, যে আমরা যেরকম খাই, শরীর সুস্থ থাকে, ভালো থাকে, সব কিন্তু খাওয়ার পরে এনার্জেটিক কিরকম যাচ্ছে, কি ইনটেক করছে শরীর। এমন দরজা তো বাড়িটা কেমন থাকবে, বাস্তুটা কেমন থাকবে, তা কিন্তু নির্ভর করে এই এন্ট্রান্সটা কি হচ্ছে। এই দরজাটা যদি ঠিক জায়গায় থাকে তাহলে কিন্তু পজিটিভ এনার্জিটা বেশি আসবে। ফ্ল্যাট বাড়ির ক্ষেত্রে কিংবা ধরুন যারা অন্যদের বাড়ি ঠাড়ি কিনছেন, মানে এই ক্ষেত্রে তো প্রত্যেকের সেম জায়গায় তো দরজার অভিমুখটা থাকে না, তা সেক্ষেত্রে তাদের কি করণীয় রয়েছে? হ্যাঁ, সেম জায়গায় থাকা, এই জন্যই তো আপনার, সেই জন্য আপনার প্রপার যে অ্যাস্ট্রোলজিক্যালি যে আপনার রাশি লগ্ন নক্ষত্র যে গৃহকর্তা আছে তার অনুযায়ী তার কি মানে তার কোন দিকে হলে গুড অ্যান্ড ওয়েল হয় সেই দিকে দেখতে হবে। দেখার পরে আমাদের জানতে হবে যে অ্যাকচুয়ালি তার কি প্রপার রেমেডি আছে, তার সেই অনুযায়ী রেমেডি দিতে হবে, তাহলে তার সেই জায়গা থেকে আমরা রিকভারি করতে পারবো। দাদা, আজকে তো আলোচনা একটুও শেষ করতে ইচ্ছা করছে না, কিন্তু সময় তো বাঁচে যাচ্ছে, আমাদের চলে যেতেই হবে। তো যাওয়ার আগে যদি দর্শকদের কিছু একটু বলতে। হ্যাঁ, বলি যে ভয় পাওয়ার কিছু নেই। আপনারা বাস্তু যদি দেখাতে চান, বাস্তুর একটা ছবি, তার কোন দিকে কি আছে, ইস্ট ওয়েস্ট নর্থ সাউথ, একটা ছবি ডায়াগ্রাম একটা কাগজে লিখবেন, লিখে হোয়াটসঅ্যাপে সেন্ড করলে টোটালি আমরা ফিগার দিয়ে আপনার বাস্তু সমস্যা আছে কিনা আপনার রাশি লগ্ন সঙ্গে মানে ম্যাচ করে দিয়ে দেবো। আর অ্যাস্ট্রোলজিক্যালি মানে যে অ্যাস্ট্রোলজার আপনার বন্ধু আপনার সাথে আছে এবং আপনার পাশে আছে, আপনার সুপরামর্শ দিয়ে আপনাকে লক্ষ্যে পৌঁছে দেয় আমাদের মূল লক্ষ্য। জ্যোতিষ কিন্তু সত্যি সত্যি মানুষের জীবন গড়ে দিতে পারে, এবং যারা এখনো চাইছে নিজের জীবনকে সুন্দর করে গুছিয়ে নিতে, তারা কিন্তু অবশ্যই দেখাতে পারেন জ্যোতিষ সম্রাট শ্রীকৃষ্ণকে। দাদা, আজকের মতন কিন্তু আমাদের এখান থেকে বিদায় নিতে হচ্ছে, কিন্তু আপনাদের সকলের সঙ্গে দেখা হবে আগামী পর্বে। সকলে অনেক ভালো থাকবেন। নমস্কার। নমস্কার, সকলে সুস্থ থাকবেন, ভালো থাকবেন।